রক্তের সাথে মানুষ গুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়। আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতে খুব সস্তার একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিক্ত, বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপাধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে অহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যাল নয়নে তাকিয়ে রইল। অহি আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। অহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাত ছেড়ে বাঁচল চিত্রা। অথবা বাহারের মতন করে আনমনেই বলল, শুনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামাতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ হবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হাঁ হয়ে রইল অহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। অহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নিহাতি বোকামি, আর অহির মতন চালাক মেয়ের বোকামি করার সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘূর্ণার প্রচেষ্টা চালিয়ে অহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। অহির কথা থামেতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে, এক সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি অহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেঝোমা পাঠিয়েছে। বাহার অহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল। অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। অহির স্ত্রীর হাত দুটো কেঁপে উঠল। সেই কাঁপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাঁপা হাতের দিকে দৃষ্টি দিল। অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক এই মেয়ে, এখানে আসো তো একটু। ছাড়ল। চিত্রা এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল। তবু সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার হধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল অহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো। বাহার অহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালে বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল, কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কি কমবে না, তা চিত্রা বেশ জানা আছে। তাই ধীরে পায়ে দরজা পেরিয়ে অহিদের কাছে গিয়ে দাঁড়ালো। অহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশপানে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে মুখটা ছাদের খড়খড়ে ছাইরাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচি তো পাঠালো। অহি ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। অতপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গলদেশে। অহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল,
সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও অহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টুইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাজবাড়ি কণ্ঠ ভেসে এলো। ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধ হয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বলে অহি আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার ওপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল অহির উদ্দেশ্যে। তুমি কোনো মিথ্যা বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? অহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহা তপ্ত একটা শ্বাস পেলে গুড়ে ছাদের কার্নিস ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়ঃসন্ধি চিত্রা তখন মনের ভিতরে অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাইয়ার অহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা। আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না। মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলা করেও না। অহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে পড়ল। তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়ের এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞাসা করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকা ভাবেই নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। অহি আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল। অহি আপার সাথে তার গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হয়। চিত্রা চঞ্চলতা তত পছন্দ করেন না। অহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছেন। চিত্রার অপেক্ষা করল না, দপাদপ পা ফেলে ছুটে গেল নিচে। অহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে অহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই অহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না অহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিচেল কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তা নকল হলেও বা কি, তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যেই নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়সর, দুনিয়া রঙিনোর, কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে।
অহি শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে অহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে অহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টি তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও দাঁড়ালো না অহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন এত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরে কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুঁজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শতরাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিল। বাবার সামনে এসেই চঞ্চল পাজোড়া থেমে গেল চিত্রা, মাথাটা নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বেরাতে ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দোষীপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না, অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বলল, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমাদের ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আপু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইল। সানা দৃশান সোফায় বসেছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচেরও। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজান্ত রোগ, যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরেই শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আর চিত্রার মেজাজটাও বেশ চলে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফার তাকে পত্র দিয়েছে, তাও ড্রেসে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছিল ততটাই বানান দেখে রেগে গিয়ে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই অহি আপার সাথে দেখা চিত্রার। অহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরি স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল, ছুটে গেল অহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। অহি আপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে অহি আপার দিকে তাকালো সে। অহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিক্সা চলে গেছে অদূরে। চিত্রা জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। অহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় হতবম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো। নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাতে ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতে বিধ্বস্ত প্রায়। অহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে।
হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকেই ধরল না অহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরে বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। উঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন করে অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবু মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কে নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। কন্দ্রনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করলো বাহারকে। আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল কন্দ্রনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটার বোধহয় দেখা হয়নি, কখনো তাকানোর প্রয়োজন বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবু মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো অহি, হাতে বড় বড় 2টি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটালে না যাওয়া অবধি পানি ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিকশায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে অহি চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। অহি চিত্রাকে সাবধানে টেনে পরে রিকশায় উঠল। নিজের হাতে থাকা 2য় বোতলটা মুখের ঢাকনা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। 2টো রিকশায় গন্তব্য ধরলো হসপিটালে। অহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনা স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপু আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারাও আরও শব্দ তুলল। অহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ে তীব্রতার হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছে না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মা জাতির মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবেই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতির স্বভাব সুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট চাকে চুপ থাকতে বলছে, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহানও কাছে, বোনেদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট্ট ভাইদের সান্ত্বনা স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরে 2-1 বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিচ্ছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছে। আফজাল সওদাগর শহরের বাহিরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে, আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই ওই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকা আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে অহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানির কিঞ্চিত ছিটে অহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরুতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এই সেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো বাবা। চিত্রারও বাহাতের বেশ বাজে অবস্থা। আবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন।
অতপর প্রহর গুনলেন কিছু ভালো খবরে। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরেও নিতে পারবে না। অবশেষে টানটান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারোর। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথমে বাহারি করলো। ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতে গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকার অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটা শ্বাসনালী, ডান গালটার অবস্থা ভালো না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়ে গেছে, ওর এতক্ষণে জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থা ভালো না, আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প অল্প লেগেছে তার পুরোপুরি চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরি মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রা অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগমের সেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদেছে। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বকাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা যেন নেহাতি বেবানান মনে হলো। চিত্রা কেবল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজেই যে যে বিপদ ডেকেছো, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে দিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে সাথে ঝামেলা করেছো, সেই ছেলেই কাজটা করেছে। নিজে যে বিপদ এনেছো, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পুড়লে তুমি একাই পুড়বে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটা মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ কি সাজে, তাও মেয়ের এই অবস্থা? নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসলো চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাঁপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে পড়ল। আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করলো শরীরে পড়া অ্যাসিডও বোধ হয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালায় চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়াই প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া। মরার মতো বাচ্চা আছি, হার মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতন আঘাত দিছে, পারছে যত দূর।
গিটারের শব্দটা থামলো। পরিবেশ তখন অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ নিরুত্তর। মধ্যরাতে শোষো করা বাতাসের কারণে মাঝে মধ্যেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোন স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আঁধারিয়া স্ক্রিনটা আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানিতে বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটই লাগছে। বাহার মুখ চোখ কুঁচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া উড়ানো তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকালো। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো, তারপর এক অঘটনের কারণে আর কেনা হয় না। ভাবতেই একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পাঞ্চের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুঁয়ে চুঁয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে গেল। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় যে কে কখনো ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাহিরে যেতে নিবে, তন্মধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আফজান খান গো খবর আপনি তো দেখা আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারী কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুতের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলারে এই অবস্থা, আমি কেমনে করে সুখের নিন্দায় যাবো কও? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা তো না চাচা আমারা ভালো আছে। বাহার মুখ ছোট করল, বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নাই। তবে ওহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতন লাগলো। সে কেবল নির্মমে তাকিয়ে রইল কন্দ্রনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়ামা। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো, আশ্বাস দিয়ে পড়ল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে আর কী বা হবে। আবু চাচা নিজের ডান হাতে তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকেই, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্ট। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়ানোর পরও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর সেরি মামুনিরে তুমি দেখাইলা, ওগো এত বিপদ হইব ভাবি নাই। সব পাপের ফল বুঝলা, বাপ মায়ের পাপ সন্তানের ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগের কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়।
বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হাসপাতালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগর হম্বিতম্বিতে। কোনো মতেই সেই সরকারি হসপিটালে মেয়েদের রাখবে না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারে তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতই হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহারে ঠিক সহ্য হয়নি। তাই সে রাত 11টার দিকে চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই, সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকে জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই, বড়লোকের অভিজাত এলাকায় কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তির শ্বাস ফেলল। একটা বিদঘুটে রকমের শব্দ বের করে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটেই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কী লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা উড়ায়, সব রাতে করে। দিনে এসব বড়লোকেরা সাধু সাজে, যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া ওঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতন চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎই মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। 8 ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধপধপে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালে নিচের তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে, হয়তো বাকিরা সেখানে। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই আপনি যে? বাহারের ভড়কে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলেই হাতটা রেখে গাল ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরুতেই ভারী ভারী শ্বাস ফেলল, বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুরমুষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা এগোতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাতে অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরি সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার অগ্রাহ্য বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়।